৩২-এ আজও ভাঙচুর, বুলডোজারের পরিবর্তে হাতুড়ি বাচাল। ধ্বংসস্তূপ দেখতে আসছে দেশের বিভিন্ন প্রান্তের মানুষও। অভিনেত্রী শাওন সাবাকে ডিবিতে ব্যাপক জিজ্ঞাসাবাদ, রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের তথ্য উদ্ধারের চেষ্টা। শেখ হাসিনাকে ফেরত প্রশ্নের রাজ্যসভায় আলোচনা, বাংলাদেশের আবেদনে সাড়া দেয়নি ভারত। বিপিএল টি-20 গ্র্যান্ড ফাইনাল আজ, ফরচুন বরিশালের ট্রফি ধরে রাখার মিশন, প্রথম শিরোপার হাতছানি চিটাগং কিংসের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। ধানমন্ডি ৩২-এ আজও চলছে বিক্ষুব্ধ ছাত্র জনতার ভাঙচুর। এখন হাতুড়ি দিয়ে বাড়িটি ভাঙছে কিছু মানুষ। ধ্বংসস্তূপ দেখতে শত শত মানুষ আসছে ঢাকার বাইরে থেকেও। ফ্যাসিবাদের আতুরঘর দেখে স্বস্তি জানান তারা। পলাশ তালুকদারের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। ধানমন্ডি ৩২, ভাঙা বাড়ি দেখতে উৎসুক জনতার ভিড় কমছে না। বাড়ছে দেশের বিভিন্ন জেলা থেকে আসা মানুষের সংখ্যা। আমরা দুই বোন, আমি রাজশাহী থাকি, তো এই ঘটনা শুনে দেখতে আসছি, মানে উচ্ছ্বাসিত খুশি হয়ে দেখতে আসছি, কারণ জানতাম এখানে শেখ মুজিবের ছবি থাকতো। যে আগে যে দুঃখগুলো পেয়েছিলাম সেই দুঃখটা ঘুচিয়ে আনন্দ প্রকাশিত হচ্ছে এখন আমার। ছোট ছোট আতুতঘর ছিল, এটা যে মাটির সঙ্গে মিশে দেওয়া হয়েছে, এটা মানে চাক্ষুষ সাক্ষী হয়ে থাকার জন্য আসছে। শেখ হাসিনা এত মানুষকে খুন করেছে, তার বাড়ি ভাঙা হয়েছে আজকে, এই জন্য আমি দেখতে এসেছি। স্কুল কলেজ বন্ধ থাকায় বন্ধুদের সাথে দল বেঁধে অনেক শিক্ষার্থী এসেছেন। স্মৃতি হিসেবে রেখে দিতে চান ভাঙা বাড়ির সামনে তোলা ছবি। এটা আমরা একটা স্মৃতি হিসেবে রেখে দিতে চাচ্ছি। এটা নতুন প্রজন্মের জন্য একটা ঐতিহাসিক মাইল ফলক। আমরা আন্দোলনে সম্পৃক্ত ছিলাম, আমরা সরাসরি গাজীপুরে আন্দোলন করেছি, ঢাকাতে আন্দোলন করেছি, আমরা এই স্বৈরাচারকে সরাসরি মোকাবেলা করে আমরা এটা দেখে এসেছি। সো আমাদের জন্য একটা অনুপ্রেরণা, আমাদের জন্য এটা অনেক কিছু পাওয়া। বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদের জন্ম হবে না, এমন দৃষ্টান্ত চায় সাধারণ মানুষ। এই সরকার ফ্যাসিবাদ নিয়ে গেছে, আবার অন্য কোনো সরকারের একটা শিক্ষণীয় বিষয় আছে যে পরবর্তীতে আসবে, তার জন্য একটা শিক্ষণীয় বিষয় আছে। কোটি কোটি টাকা লুট করে নিয়ে গেছে, ব্যাংক লুট করে নিয়েছে। ব্যাংকগুলো বাংলাদেশে যে আমার আপনার টাকা ব্যাংকের ডিপোজিট আমরা পাচ্ছি না, সেই টাকাগুলো তো তারা নিয়ে বিদেশে পাচার করছে, তারা নিয়ে চলেছে। এত যদি ভালো থাকতো তাহলে পালায় গেল কোনো। স্বৈরাচারের কোনো অস্তিত্ব বাংলা জমিনে থাকতে পারবে না, এবং স্বৈরাচারের যত দলমল আছে তার মধ্যে কেউ থাকতে পারবে না। বুলডোজার না থাকলেও ভবন ভাঙতে তৎপরতা অব্যাহত রয়েছে। উৎসুক জনতার আনাগোনা বন্ধ করা না গেলে যে কোনো সময় দুর্ঘটনার আশঙ্কা করছেন অনেকে। জিয়া খান, বাংলাভিশন, ঢাকা। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের কিশোরগঞ্জের বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। এদিকে সাবেক হুইপ ইকবালুর রহিম ও সাবেক বিচারপতি এনায়েতুর রহিমের দিনাজপুরের বাড়িতে আগুন দিয়েছে বৈষম্য বিরোধীরা। বৃহস্পতিবার রাত ৯টায় কিশোরগঞ্জে জেলা আওয়ামী লীগ অফিস বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে। পরে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাসায় আগুন দেয় ছাত্র জনতা। এ সময় তার বাড়ির দরজা জানালা ভেঙে ফেলা হয়। রাত ৮টায় দিনাজপুরের জেলা আওয়ামী লীগের অফিসে ভাঙচুর ও আগুন দেয় বৈষম্য বিরোধীরা। এছাড়া সাবেক হুইপ ইকবালুর রহিম ও সাবেক বিচারপতি এনায়েতুর রহিমের বাড়িতে ভাঙচুর করা হয়েছে। রাত ৯টায় নোয়াখালীর হাতিয়ার সাবেক এমপি মোহাম্মদ আলীর ২টি বাড়িতেই আগুন দিয়েছে উত্তেজিত জনতা। এ সময় মোহাম্মদ আলীর ৭টি স্পিড বোট ও ৪টি ইঞ্জিন চালিত বড় নৌকায়ও আগুন দেওয়া হয়। এদিকে রাত 11:30টার দিকে রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য AHM খায়রুজ্জামানের বাড়িতে এক্সকেভেটর দিয়ে ভেঙে ফেলা হয়েছে। অভিনয় শিল্পী মেহের আফরোজ শাওন ও সোহানা সাবাকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বৃহস্পতিবার রাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে মেহের আফরোজ শাওনকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রে জড়িত অভিযোগে তাকে আটক করা হয়। এর কিছুক্ষণ পর একই অভিযোগে ধানমন্ডি থেকে অভিনেত্রী সোহানা সাবাকেও আটক করে মিন্টু রোডের কার্যালয়ে নিয়ে যায় গোয়েন্দা পুলিশ। তবে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হলেও কোনো মামলায় গ্রেফতার দেখানো হবে কিনা তা এখন পর্যন্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে ডিবি। এদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় মেহের আফরোজ শাওনের জামালপুর সদর উপজেলার নুরুদ্দি রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় অবস্থিত পৈতৃক বাড়িতে আগুন দেওয়া হয়েছে।
বাংলাদেশ ছেড়ে দিল্লিতে পালানো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দেয়া না দেওয়ার বিষয় নিয়ে আলোচনা হয়েছে ভারতের পার্লামেন্টের অধিবেশনে। নিশ্চিত করা হয়েছে তাকে ফেরত চেয়ে বাংলাদেশের আবেদনে এখনও সাড়া দেয়নি নরেন্দ্র মোদীর সরকার। ভারতে আশ্রিত শেখ হাসিনাকে নিয়ে আলোচনার সূত্রপাত করেন কেরালার পার্লামেন্ট সদস্য সিপিএম নেতা জন ব্রিটরাস। বৃহস্পতিবার রাজ্যসভার অধিবেশনে তিনি হাসিনাকে নিয়ে ভারতের অবস্থান জানতে চেয়ে 3টি প্রশ্ন করেন। প্রশ্নগুলো ছিল, বাংলাদেশ কি শেখ হাসিনাকে ফেরত চেয়েছে? প্রত্যর্পণের জন্য কি কি কারণ দেখিয়েছে বাংলাদেশ? আর এক্ষেত্রে কি জবাব দিয়েছে ভারত? জবাবে কেন্দ্রীয় সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং নিশ্চিত করেছেন, শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশের চিঠি পেলেও এর জবাব এখনও পাঠায়নি ভারত। রাজ্যসভায় তিনি আরও জানান, 2024 সালের 5 আগস্ট ভারতে পালিয়ে যাওয়ার আগে বাংলাদেশের সংগঠিত অপরাধের বিচারের জন্য হাসিনার প্রত্যর্পণ চাইছে ঢাকা। এর আগে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, হাসিনাকে প্রত্যর্পণের জন্য আইনি দিকগুলো খতিয়ে দেখতে সময় লাগতে পারে দিল্লির। অমর একুশে বইমেলার প্রথম শিশু প্রহর আজ। এবছর শিশু চত্বরে 74টি প্রতিষ্ঠান স্টল করেছে। প্রতিদিন বেলা 3টা থেকে রাত 9টা পর্যন্ত বইমেলা খোলা থাকলেও 8 ও 15 ফেব্রুয়ারি বাদে প্রতি শুক্র ও শনিবার সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত চলবে বিশেষ শিশু প্রহর। নাবিল জাহাঙ্গীর রিপোর্টে দেখুন বিস্তারিত। অমর একুশে বইমেলা 2025-এর প্রথম শিশু প্রহর। সকাল 11টায় গেট খোলার সাথে সাথে পরিবার পরিজনের সাথে শিশুদের ভিড় বাড়তে শুরু করে শিশু চত্বরে। বইয়ের রাজ্যে ঘোরাফেরা ও কেনাকাটা করে খুশি শিশুরা। তাদের আগ্রহ বেশি নানা রকম গল্পের বইয়ের প্রতি। বিভিন্ন স্টিকারের দিকেও ঝোঁক অনেকের। অনেক ধরনের বই দেখলাম, ভালোই লাগলো, কয়েকটা বই কিনেছি। আমি একটু বেশি স্টিকারের বই কিনছি। মিনিও হাসের চানা তা বাসা যে পড়বো, ভূতের বই, ছড়ার বই, অনেক ধরনের বই দেখেছি, আমি চয়েস করতে পারছি না। তো এই যে গল্পের বই, তারপরে বড়দের সাথে কিরকম কিভাবে আচরণ করতে হয়, তারপরে ম্যাথের বই, তারপরে আরো অনেক কিছু। অভিভাবকরা বলছেন, শিশুদের মধ্যে বই পড়ার অভ্যাস তৈরি হলে ডিজিটাল ডিভাইসের প্রতি তাদের আগ্রহ কমবে। আজকে মেয়ের জন্যই আসছে বলা যায়, কারণ ও হচ্ছে বইয়ের ছবি দেখতে খুব পছন্দ করে। এই জন্য ভাবলাম যে আচ্ছা ওকে ওই ধরনের বইগুলো কিনে দিব। বই পড়ার একটা আনন্দ আছে, আর ডিভাইস দেখার মধ্যেও একটা আনন্দ আছে, কিন্তু সেটা একটা আসক্তিতে পরিণত হয় এই প্রজন্মের, নতুন প্রজন্মের। এবং এর থেকে বেরিয়ে আসার জন্য বই পাঠের কোনো বিকল্প নাই। এবছর মেলায় শিশুতোষ অনুষ্ঠান সিসিমপুরের বিশেষ আয়োজন না থাকায় এ নিয়ে শিশুদের মধ্যে কিছুটা দুঃখবোধও রয়েছে। গুটি গুটি পায়ে বাবা কিংবা মায়ের হাত ধরে বইমেলায় ঘুরতে আসা শিশুদের পদচারণায় মুখর শিশু চত্বর। বইমেলার এই সুন্দর অভিজ্ঞতা বই পড়ার প্রতি তাদের আগ্রহ বাড়িয়ে দেবে, এমনটাই প্রত্যাশা অভিভাবকদের। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। বিচার বিভাগ সংস্কারের জন্য দেয়া প্রতিবেদনগুলোকে বাস্তবায়নযোগ্য ও ইতিবাচক বলে মনে করেন সুপ্রিম কোর্টের আইনজীবীরা। বিচার বিভাগ বিকেন্দ্রীকরণের সুপারিশ সর্বোচ্চ আদালতের ওপর চাপ কমাবে বলে মনে করেন তারা। বাস্তবায়নের সময় লাগলেও এই প্রক্রিয়া অব্যাহত রাখার উপর জোর দেন সুপ্রিম কোর্টের 2 আইনজীবী। আহমেদ সরওয়ারের রিপোর্ট। বিগত 15 বছরের শাসনামলে বিচার বিভাগ সহ বিভিন্ন প্রতিষ্ঠানকে দলীয় এজেন্ডা বাস্তবায়নের মধ্য দিয়ে ধ্বংসের দোরগোড়ায় নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে। 24-এর 5 আগস্টের পরিবর্তিত পরিস্থিতিতে সেই প্রতিষ্ঠানগুলো সংস্কারের জন্য বেশ কয়েকটি কমিশন গঠন করা হয়। তারই একটি বিচার বিভাগ সংস্কার কমিশন। আপিল বিভাগের সাবেক সদস্য বিচারপতি শাহ আবু নাইম মমিনুর রহমানের নেতৃত্বে বুধবার প্রধান উপদেষ্টার হাতে সংস্কার প্রতিবেদন তুলে দেয় বিচার বিভাগীয় সংস্কার কমিশন। 352 পৃষ্ঠার প্রতিবেদনে সারসংক্ষেপে 28টি সুপারিশ তুলে ধরা হয়। তাতে স্থায়ী অ্যাটর্নি সার্ভিস, স্বতন্ত্র তদন্ত সংস্থা, বিভাগীয় শহরে হাইকোর্ট ডিভিশনের স্থায়ী বেঞ্চ, জেলা আদালতকে উপজেলা পর্যায়ে নিয়ে যাওয়া সহ একগুচ্ছ সুপারিশ করেছে কমিশন। সুপারিশগুলো ইতিবাচক বলে মনে করেন সুপ্রিম কোর্টের আইনজীবীরা। এখানে মৌলিকভাবে বেশ অনেকগুলো খুবই জরুরি এবং মৌলিকভাবে বেশ অনেকগুলো বাস্তবায়নযোগ্য, এবং আমি মনে করি যে সংস্কারের স্বার্থে বিচার বিভাগের যেই চলমান সমস্যা সেটা উত্তরণের স্বার্থে সেগুলো বাস্তবায়নের উদ্যোগ নেওয়াও জরুরি। কেউ না কেউ তো শুরু করতে হবে। দীর্ঘদিন যাবৎ সেই ইয়ার পরে তো এই কাজগুলো আর হয়নি, অনেক দিন যাবৎ শুরু হয়েছে। নেক্সট যদি আরেক গভর্নমেন্ট আসে তাহলে তারা এই জিনিসগুলোকে তো আবার যাচাই বাছাই এক্সামিন করে দেখবে। একদম ছুঁড়ে ফেলে দেওয়ার তো কোনো সুযোগ নেই। আমি পজিটিভলি দেখি এই চেঞ্জগুলো, এবং অবশ্যই বাস্তবায়নযোগ্য।
তবে নট ইমিডিয়েটলি, হয়তো একটু সময় লাগবে আর কি, ইট উইল টেক টাইম আর কি। তাদের মতে অষ্টম সংশোধনীর মাধ্যমে ঢাকার বাইরে হাইকোর্ট বেঞ্চ স্থাপনকে অবৈধ ঘোষণা করা হলেও বর্তমান সময়ে তা যথেষ্ট প্রাসঙ্গিক। ঢাকা থেকে বাইরে নিলে এটা অষ্টম সংশোধনীর চলে যাবে কিংবা সুপ্রিম কোর্টের আদেশে। সুপ্রিম কোর্ট নিজস্ব সিদ্ধান্ত থেকে বারবার বের হয়ে যাচ্ছে না কেন? ফর দ্য নেসেসিটি অফ দ্য পিপল। বিচার করতে এসে যে একটা মানুষ হয়রানির শিকার হচ্ছে, ছোট ছোট ম্যাটারে এসে হাইকোর্টে এখানে আপনাকে আইনজীবীর চেম্বারে আসা লাগতেছে, হ্যাঁ এটা আসতে হবে, কিন্তু এই যে অ্যাফিডেভিট করার জন্য এসে একটা মানুষকে 2 দিন 3 দিন থাকা লাগতেছে ঢাকায় এসে, আগাম জামিনের জন্য সব মানুষকে এখানে আসা লাগতেছে, এই ছোট ছোট ম্যাটারগুলো কিন্তু একটা চেঞ্জ আনার সুযোগ আছে আমি মনে করি। বিভিন্ন ডিস্ট্রিক্টের মামলাগুলো আপনি অপ্রয়োজনীয়ভাবে আমি মনে করি যে এটাকে কেন্দ্রীভূত করে রাখা হয়েছে, এবং মামলার যে আমরা এখানে চাপের কথাটা বলি বিভাগওয়ারি হলে কিন্তু আমি মনে করি মামলা ডিসপোজালের শৃঙ্খলা ফিরে আসবে। অ্যাটর্নি সার্ভিস যদি বাস্তবায়ন করতে হয় তাহলে বিচার বিভাগের সেপারেট সচিবালয় সেক্রেটারিয়েট প্রতিষ্ঠা করতে হবে, আদারওয়াইজ কিন্তু অ্যাটর্নি সার্ভিস করে ওই ওল্ড ওয়াইন নিউ বটল কনসেপ্টে চলে যাবে। জেলার আদালতগুলো জেলায় থাকা উচিত, কারণ উপজেলা ভিত্তিক এখানে গেলে স্থানীয় প্রভাব বলো, রাজনৈতিক প্রভাব বলো, এগুলো কিন্তু আমরা সেই কালচার মুক্ত হতে পারিনি। ওই জায়গায় আমার মনে হয় যে এটা সেট আপিং বা পরিপূর্ণভাবে কাজটা চালু করার এই মধ্যবর্তী সময়গুলোতে অনেক জটিলতা দেখা দিতে পারে। বিচার বিভাগকে আরও কার্যকরী করতে সময়ের সাথে তাল মিলিয়ে ভবিষ্যতেও প্রয়োজনীয় সংস্কার সাধনের উপর জোর দেন এই 2 আইনজীবী। আমি দেখেছি প্র্যাকটিক্যাল লাইফে। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। বিপিএল টি20 প্রসঙ্গ এবার। গ্র্যান্ড ফাইনাল, শেষ উত্তাপ, শেষ উত্তেজনা। ফরচুন বরিশালের টানা দ্বিতীয় না চিটাগং কিংসের প্রথম, শেষ আসে কে হাসবে? মিরপুর স্টেডিয়ামে শুক্রবার সন্ধ্যা 6টায় হাই ভোল্টেজ ফাইনালে লড়বে টুর্নামেন্টের সেরা 2 দল। শিরোপা জয়ের স্বপ্ন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল এবং চিটাগং কিংস হেড কোচ শন টেইটার। গতবারের মতো এবারও চ্যাম্পিয়ন হলে লঞ্চে করে ট্রফি বরিশাল নিতে চান তামিম। মানিক মাহমুদের রিপোর্ট। বিশৃঙ্খলা লীগ, বিতর্কিত লীগ সহ নানা মন্তব্য এবারের বিপিএল সিজন 11কে নিয়ে। অব্যবস্থাপনায় ফাইনালের আগেও নেই ফাইনালিস্ট 2 দলের ম্যাচ পূর্ববর্তী আনুষ্ঠানিক কোনো সংবাদ সম্মেলন। বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল অনুশীলন করেছে বিসিবি একাডেমি মাঠে। তামিমের দলের প্রতিপক্ষ চিটাগং কিংস। বুধবার সন্ধ্যায় দ্বিতীয় কোয়ালিফায়ারের ম্যাচ খেলায় এদিন বিশ্রামে থাকে দলটি। প্রতিপক্ষকে সমীহ করছেন তামিম। ফাইনাল প্রতিদ্বন্দ্বিপূর্ণ হবে মনে করছেন তিনি। শিরোপা ধরে রাখার প্রত্যাশা ফরচুন বরিশালের অধিনায়কের। বরিশালের দর্শক সব সময় ছিল, অ্যান্ড এটা আমরা এক্সট্রিমলি লাকি, অ্যান্ড দিস ইজ হোয়াট উই অলওয়েজ ড্রিমড অফ বিপিএল, যে এক একটা ফ্র্যাঞ্চাইজির আর এক ধরনের ফ্যান বেস থাকবে, যেটা আমার কাছে মনে হয় বরিশাল খুবই সাকসেসফুলি করতে পেরেছে, স্পেশালি লাস্ট 2 ইয়ার্স। সো অবশ্যই তাদের জন্য তো আমাদের পুরোপুরিভাবে চেষ্টা থাকবে কালকে যেরকম আমরা ভালো খেলে চ্যাম্পিয়ন হতে পারি, আর ইনশাল্লাহ যদি হইতে পারি তাহলে অবশ্যই প্ল্যান তো আছে। এবারের বিপিএল নিয়ে অনেক সমালোচনা থাকলেও উইকেট নিয়ে প্রশংসা তামিমের কণ্ঠে। আমার কাছে মনে হয় যে দল বেশি কাম থাকবে তারই জিতার চান্সেস বেশি, বিকজ ইফ ইউ আস্ক মি পার্সোনালি আই এম ভেরি নার্ভাস ইন কোয়ালিফাইংস। যখন কোয়ালিফাইংস হয় সেমিফাইনাল, দ্যাট ইজ দ্য গেম দ্যাট আই এম ভেরি নার্ভাস। ফাইনাল খেলার সৌভাগ্য আমার আগের 2 বার হয়েছে, কুমিল্লার সাথে একবার, বরিশালের সাথে একবার। Normally I don't get too much tense, especially in the final, and আশা করি এই কালকের দিনটাও এরকমই যাক। If I be really honest, support Chittagong. This is how it should be. আমি ব্যাটিং এ নামলে হয়তো আমার জন্য একটু চেয়ার করতে পারে, but because Chittagong is playing a final, and I expect Chittagongians to support their own team. বিপিএল এ দ্বিতীয়বার ফাইনাল খেলছে 2013 আসরের রানার্স আপ চিটাগং কিংস। 11 বছর পর আবারও বিপিএল এ ফিরে প্রথমবার শিরোপা জয়ের স্বপ্ন দলটির অস্ট্রেলিয়ান কোচ শন টেইটের। You know, you sometimes do take risks and make risky decisions as a team, and you have to back your players, and it goes your way or goes against you. I know I'm comfortable with that. বিপিএল এর এই আসরের প্রথম কোয়ালিফায়ারে চিটাগং কিংসকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছিল ফরচুন বরিশাল। এবার ফাইনালে কি কিংসের প্রতিশোধ মিশন, না ব্যাক টু ব্যাক শিরোপা জয় করবে ফরচুন বরিশাল? বিপিএলে এটি এখন $1 মিলিয়ন প্রশ্ন। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা। জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, শেখ হাসিনা পালিয়ে গিয়েও দেশের মধ্যে উস্কানি দিয়ে উত্তপ্ত পরিবেশ সৃষ্টি করতে চান। সকালে নারায়ণগঞ্জের ওসমানী পৌর স্টেডিয়ামের জেলা ও মহানগর জামায়াতে ইসলামের জনসমাবেশে তিনি একথা বলেন। আমির বলেন, শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতাকর্মীরা দেশের যত টাকা চুরি ডাকাতি করে বিদেশে পাচার করেছেন তা অন্তর্বর্তীকালীন সরকারকে ফিরিয়ে আনতে হবে। আওয়ামী লীগ সুকৌশলে 54 বছর এই জাতিকে বিভক্ত করে রেখেছিল বলেও মন্তব্য করেন ডাক্তার শফিকুর রহমান।
তারা পালিয়ে গিয়েও দেশকে অস্থির করার জন্য মাঝে মধ্যেই উস্কানিমূলক কর্মকাণ্ড করে থাকেন। সেই রকমই একটা উস্কানি 2-1 দিন আগে তারা দিয়েছিলেন। হাজার হাজার মানুষ যারা খুন হলো, গুম হলো, যারা রক্তাক্ত হয়ে পঙ্গু হয়ে এখন হাসপাতালের বেডে কাতরাচ্ছে, সেই সময় আপনারা আবার উস্কানি দেন। এইটা কি বাংলাদেশের মুক্তিপাগল মানুষ সহ্য করবে? উস্কানির কারণে যত পরিবেশ সৃষ্টি হবে তার সমুদয় দায় উস্কানিদাতাদেরকেই নিতে হবে। সরকারের কাছে আমাদের স্পষ্ট দাবি, এরা যত টাকা জনগণের চুরি করে দেশে কিংবা বিদেশে। বাজারে আবারও ভোজ্য তেল নিয়ে নৈরাজ্য চলছে। তেল কিনতে গেলে বাধ্যতামূলকভাবে কিনতে হচ্ছে অন্য যে কোনো একটি পণ্য। এতে ক্ষুব্ধ ক্রেতারা। বিক্রেতারা জানান, রমজান সামনে রেখে আরেক দফা দাম বাড়াতেই এমন কৌশল ডিলারদের। দাম বেড়েছে মুরগিরও, কমেছে সবজির দাম। আরও বিস্তারিত জানাচ্ছেন মামুন আব্দুল্লাহ। 1 লিটার সয়াবিন তেলের সাথে কিনতে হবে 1 কেজি আটা, মসুর ডাল বা অন্য কোনো পণ্য। এভাবেই ক্রেতাদের সাথে চলছে ঠকবাজি। বিক্রেতারা বলছেন, ডিলারদের থেকে ভোজ্য তেলের সাথে বাধ্যতামূলক অন্য পণ্য কিনতে হচ্ছে তাদের। পুষ্টি বা ফেরে যারা বলে দেন, ডিলার যারা এরা বলে সাথে মুসুর ডাল নিতে হইব, আটা নিতে হইব। না, এইটা তো ঠিক না, এটা তো ঠিক না, একেবারে ঠিক না। এটা বাধ্যবাধকতা সব কোম্পানিগুলো তাদের ব্যবস্থা নেওয়া উচিত। ডিলার বঞ্চনের তেল একটা নিলে 1 কেজি মুসুর ডাল ধরায় দেয়। আপনার দোকানে এত তেল কোত্থেকে আসলো, কিভাবে পেলেন? ডিলার মাছ থেকে কিছু আমরা পাইছি, অল্প কিছু, কিন্তু আমরা এটা সবার কাছ থেকে তেলের লগে আটা দিছি। 5টা আইটেম কিনবো, সেখানে 3টা আইটেমও হয় না আসলে, মানে প্রত্যেকটা জিনিসের এত তুলনামূলক দাম বাড়ছে। মাছের বাজারে সরবরাহ বেশ। বিক্রেতারা বলছেন দাম কমেছে, ভিন্ন মত ক্রেতাদের। নদীর মাছের আমদানি সরবরাহ সবচেয়ে বেশি, মাছের দামও কম, কেজিতে 200-300 টাকা কম। কিসের দাম কমছে? কই, আমি তো দেখলাম না। দেখা গেছে মাছ বেশি হলে দাম কমে, মাছ যদি কমে যায় তাহলে মাছের দাম বাইরে যায়। দাম বেড়েছে মুরগিরও। কেজিতে 15 থেকে 20 টাকা বেড়ে ব্রয়লার 200 টাকা এবং সোনালী মুরগি বিক্রি হচ্ছে 320 টাকায়। 28 চাল কেজিতে 2 টাকা কমলেও বাড়তি দাম নাজিরশাইল ও মিনিকেটের। যেই বাড়ছিল ওই বাড়তি অবস্থায় আছে, মোটা চালের রেটটা কিছুটা কমছে। গত সপ্তাহে ব্রয়লার ছিল 185-90, এই সপ্তাহে বেচেছি আমরা 200 টাকা, কেজিতে 10 টাকা বাড়তি। পাকিস্তানি বিক্রি করছিলাম 300-310, এই সপ্তাহে বেচতেছি 320 টাকা, 330 টাকা। শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় দাম আরও কমেছে। 20 থেকে 30 টাকার মধ্যেই পাওয়া যাচ্ছে বেশিরভাগ সবজি। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। 32-এ আজও ভাঙচুর, বুলডোজারের পরিবর্তে হাতুড়ি বাটাল। ধ্বংসস্তূপ দেখতে আসছে দেশের বিভিন্ন প্রান্তের মানুষও। অভিনেত্রী শাওন সাবাকে ডিবিতে ব্যাপক জিজ্ঞাসাবাদ, রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের তথ্য উদ্ধারের চেষ্টা। শেখ হাসিনাকে ফেরত প্রশ্নে রাজ্যসভায় আলোচনা, বাংলাদেশের আবেদনে সাড়া দেয়নি ভারত। বিপিএল টি-20 গ্র্যান্ড ফাইনাল আজ, ফরচুন বরিশালের ট্রফি ধরে রাখার মিশন। প্রথম শিরোপার হাতছানি চিটাগং কিংসের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়, এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।